আমরা 22 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে লোকটি এখানে এসে বাংলাদেশের অবৈধ সরকার প্রধান, অনির্বাচিত, অসাংবিধানিক সরকার প্রধান, সে সত্যিকারী অর্থে বাংলাদেশ সারা বিশ্বে একটি দেশ আছে যে দেশে কোনো বৈধ সরকার নেই, সেই অবৈধ সরকারেরা প্রধান উনি জাতিসংঘে আসারও তার যোগ্যতা নাই, কিন্তু নানান কারণে সেটা সম্ভব হয়ে উঠেছে। তাকে আমরা আমাদের অ্যাঙ্গার, আমাদের রূপ, আমাদের যে ভয়ঙ্কর রূপটা আমরা তাকে দেখাবো এদেশের আইনের মধ্যে দিয়ে। আমি আবারও বলছি, এই খবর অবৈধ মিথ্যা খবর, এই খবর দিয়ে এই মুর্তজা সাহেব তার চাকরি ঠিক রাখতে চাচ্ছেন, এই খবর দিয়ে মোজাম্মেল হক সাহেব, কঞ্চন চালান সাহেব তার চাকরির রক্ষা করতে চাচ্ছেন। কারণ ওই দিনের যে ঘটনাটা ঘটেছিল সেটা এই মুর্তজা সাহেব, এই মোজাম্মেল হক সাহেব তার ওই ভদ্র মহিলাকে নিচে নামিয়ে দিয়ে আমাদের লোকের উপর আক্রমণ করা চালিয়েছিল, বঙ্গবন্ধুর ব্যাপারে কটূক্তি করতেছিল। আপনি বিশ্বাস করেন, বঙ্গবন্ধু সম্বন্ধে যদি আমার সামনে কেউ কোনো কথা বলে তাকে তো আমি আনচ্যালেঞ্জ হিসেবে ছেড়ে দিতে পারি না। এই দেশের আইনে তাকে আমরা অবশ্যই প্রতিহত করব, যেমনটি করব ডক্টর ইউনূস যখন থেকে এই বাংলা এই যুক্তরাষ্ট্রের মাটিতে পদার্পণ করবে এবং তার দেশ ত্যাগ করার আগ পর্যন্ত আমরা তাকে অবরুদ্ধ করে রাখবো এই দেশের আইনের আওতায়। যদি ভুল বলেন নাকি ডক্টর সিদ্দিক, আপনি আমার চেয়ে আরো বেশি দিন যান সেখানে, আপনি বলতে পারবেন প্রত্যেক মানে বেশি, বিশেষ করে আমাদের দেশগুলোতে, আমাদের মতো মনে করেন এশিয়ান দেশে কিংবা আফ্রিকান দেশগুলোতে, এখানে বিভিন্ন মানুষজন তাদের দাবি দাওয়া নিয়ে তাদের সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে জাতিসংঘের যে হেডকোয়ার্টার তার চারপাশে সমবেত হয়। প্রত্যেকটি দেশের জন্য আলাদা আলাদা জায়গা থাকে এবং তারা আগের থেকে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে রাখতে হয়, তাই কিনা ডক্টর সিদ্দিকুর রহমান? অবশ্যই। আমার মনে হয় আমাদের তরুণ শিক্ষক উনি হয়তো অনেকটা জানেন না, এটা একটা সবার আবেগ, সবার দাবি প্রকাশের একটা মুক্ত স্থান এটা। যেমন বাংলাদেশের সেই প্রেস যে প্রেসের ওটা কি বলেন, ওখানে যে সবাই মিলে মিটিং করতেছে প্রেস ক্লাবের সামনে, তেমনি এটা একটা তীর্থস্থান। যারা যদি আজকে গাজার কথা বলি, গাজায় প্রতিদিন মানুষ হত্যা করতেছে, আপনি জানেন এখনই নিউ ইয়র্কে ইউনিয়নের সামনে লোকারণ্য। আমি আপনার সাথে তর্কে যাচ্ছি না, মানে আমি জানার জন্যই বলছি আর কি। হ্যাঁ, আমরা তো আমি আপনাকে করতেছি না, আপনার জানার জন্য বলতেছি। এটা কিন্তু আমি দেশে প্রায় 50 বছর হলে আছি এবং সরকারে থাকতেও আমি ওখানে যেতাম, যখন সরকারের বিরুদ্ধে তখনও যেতাম। এটা আমাদের এখানে এটা কালচার বলতে পারে। এবং এখানে কিন্তু খুব একটা অঘটন কোনোদিন এখানে দাঁড়িয়ে কথা বলা, সরকার বিরুদ্ধে কথা বলা, এটা চিন্তাও করতে পারবেন না। বিভিন্ন দেশে আমাদের কি আর অত্যাচার হয়, বিভিন্ন দেশে মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই সরকারগুলোর বিরুদ্ধে যে প্রতিবাদ এখানে হয়, এটা অসাধারণ। এবং এত সুন্দর ভাবে অনেকে ধর্মীয় নামাজ পড়তেছে, অনেকে তাদের নিজের ধর্মের মধ্য দিয়ে যে একটা কালচার, সেটা দিয়ে তাদের অ্যাঙ্গার, তাদের দাবি তারা এটা একটা ভালো জায়গা, এটা একটা আসল জায়গা। যে মেসেজটা প্রায় 200টা দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে আছেন, তারা কিন্তু দেখে যান কতটুকু তারা নিয়ে যাবেন, কতটুকু। কিন্তু আমরা যারা, যেমন আজকে আমাদের যে অবস্থাটা হচ্ছে, আমরা কিন্তু এরকম, আমি যেটা বলি ভয়ঙ্কর রূপ আমরা আগে নিইনি। কেন নিয়েছি জানেন? ভয়ঙ্কর রূপটা গ্রহণ করেছি ডক্টর ইউনূস কয়েকদিন আগে তথাকথিত ঐক্য কমিশন যেটা করেছে। কিসের ঐক্য রে ভাই? বাংলাদেশে ৭১-এর পরে বাংলাদেশ স্বাধীনতার নিচে কিসের ঐক্য উনি করতে চাচ্ছেন? সেই সবাই উনি কি কথা বলেছেন? আমি প্রফেসর মানুষ, আমিও শিক্ষকতা করেছি আপনার মতো কোন তরুণ বয়সে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি, সহকারী অধ্যাপক ছিলাম এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি ছিল, সেই শিক্ষক সমিতি আমি আপনার মতো বয়সে আমি সাধারণ সম্পাদক ছিলাম 3 বছর। আমি বলি যে কথাটা ডক্টর ইউনূস তার ভাষণে বলেছে, জানে কি বলেছে? আপনি শিক্ষক মানে আমরা বুঝতে পারবো না তার অর্থটা উনি বলেছেন ওনার কাছে আলাউদ্দিনের প্রদীপ এসেছে, সে আলাউদ্দিনের প্রদীপ ঘষা দিয়ে উনি দৈত্য বের করছেন এবং দৈত্যরা আলাউদ্দিন যেভাবে করেছেন, যে দৈত্যকে উনি যা বলতেন, এই তুমি অমুককে মেরে ফেলে দেবে, এই তুমি ওই দেশে ওইটুকু আমাকে দখল করতে, ওই দৈত্য দখল করে দিত। ওনার দৈত্য হলো আমাদের ছাত্র সমাজ। উনি বলেছেন এই ছাত্র সমাজের এই দৈত্য দিয়ে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে, নতুন বাংলাদেশ উনি শুরু করবেন, নতুন বাংলাদেশের প্রবর্তন করবেন। এবং সেখানে উনি কি করবেন? গত বছরে এখানে যে কথাটা আমাদের একজন সাংবাদিক ভাইয়ের সামনে উনি বলে গেছেন,
পুরানো কথা বাদ দেন, 71-এর কথা বাদ দেন, স্বাধীনতা আপনার নতুন দেখেন না আপনি কিছু রিসেট বাচন দিয়ে আমরা পুশ করে ওটাকে শেষ করে দিয়েছি। তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ দাঁড়ায় উনি 71-এ বিশ্বাস করে না, বাংলাদেশ স্বাধীনতার বিশ্বাস করে না, পতাকায় বিশ্বাস করে না, উনি জাতীয় সঙ্গীতে বিশ্বাস করে না, জাতির পিতা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে। ওনার বিশ্বাস সেই 71-এর আগে যারা বাংলাদেশ চায়নি তাদের বিশ্বাসী হয়ে উনি এখানে আসলে আমি একটি যোগ করি, ওখানে এসে যেটা আপনি যোগ করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি আমাদের ভয়ঙ্কর রূপটা দেখাবো। সেই ভয়ঙ্কর রূপটা সে দেখার জন্য এখন অংশীদার হিসাবে জামাত, বিএনপি, এনসিপি, আমি দেখলাম কিছুক্ষণ আগে প্রেস রিলিজ দেখলাম, সরকারি ভাবে বলা হয়েছে তারা যাচ্ছে সরকারের অংশীদার হিসেবে ওই 3টি দল। আমি তো আপনার এই সুযোগ করে দিয়ে দিয়েছেন, আমি তাদের বলবেন ভাই ডক্টর ইউনূসের দিন শেষ হয়ে গেছে। ডক্টর ইউনূস আর বাংলাদেশে বেশি দিন তার জোরপূর্বক অবৈধভাবে থাকতে পারবে কেন? বিএনপির মতো দল তোমরা তার সাথে অংশীদার হয়ে এখানে আছো, তোমরা একটু বিবেচনা করে দেখো ভাই। এখানে কিন্তু আবার বাংলাদেশের প্রবাসীরা তাদের ভয়ঙ্কর রূপটা ডক্টর ইউনূসকে দেখিয়ে দিবে। ডক্টর ইউনূসকে 22 তারিখ থেকে ততদিন থাকবে এখানে, এ দেশের আইনের আওতায় তাকে আমরা অবরুদ্ধ করে রাখবো ইনশাল্লাহ। জি, এমনিতে রাহাত মিনাজ, আপনার কাছে কি মনে হয় যে এরকমটি কি আগে কখনো ঘটেছে? যে মানে ধরেন এর আগেও তো তত্ত্বাবধায়ক সরকার, আমার ঠিক মনে পড়ছে না কোন তত্ত্বাবধায়ক সরকার জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছিলেন কিনা। হ্যাঁ, 1/11 সরকারের তো জয়েন করার কথা, তো যোগ দিয়েছে হ্যাঁ, ফখরুদ্দিন সাহেব যোগ দিয়েছিলেন ওখানে। আমরা ওই সময় উনি যেখানে গেছেন আমরা তখন বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে আমরা পাশাপাশি দাঁড়িয়ে আমরা তার বিক্ষোভ করেছি। জি জি, তো কিন্তু এরকম মানে অন্য রাজনৈতিক দলকে সফর সঙ্গী করার নজির কি আছে নাকি বাংলাদেশে? আমি এখানে আমি একটু যোগ করি, ওইভাবে নাই। 2018 সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনের সময় জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে আমাদের যা 14 দল ছিল সেই 14 দলের নেতা কর্মীদের উনি নিয়ে এনেছিলেন এবং আমি সেখানে সেই সম্বর্ধনা সভায় আমি ঘোষণা দিয়েছিলাম আজ থেকে আগামী 28 নির্বাচন যে হবে, আজকে আমি এখানে সেই 28 নির্বাচনে প্রচার কার্য শুরু করলাম এই বলে যে আজকে এখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন, এখানে জাতীয় দলের নেতৃবৃন্দ রয়েছেন, 14 দলের ইনু ভাই ছিল, তারপরে ডক্টর ব্যারিস্টার কি জাতীয় পার্টি উনি ছিলেন, তারপরে মেনন ভাই ছিলেন, এরা সবাই ছিলেন। আমি সেখানে আসেনি তারা, কিন্তু সরকারি সত্যিকার তারা ওই সময় সরকারেরও অংশীদার ছিল, তারা অনেকে মন্ত্রী ছিল, অনেকে এমপি ছিলেন, এভাবে এসেছিলেন। কিন্তু এখন যে ভেবে এসেছে আসতেছে এটা নেভার হ্যাপেন। জি, তারা তো সরকারেরই অংশ ছিলেন, তারা 14 দল জোটবদ্ধ ভাবে নির্বাচন করেছেন। রাহাত মিনাজ, এটা কি রকম ঘটনা দেখছেন? মানে কি এটা কি ইতিবাচক দেখছেন নাকি অনেকে বলছে এটি ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে? আমাকে একটু দুটো বলতে দেবেন। হ্যাঁ, আমি আপনি আমাকে আমার একটা মতামত শোনার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আপনার শোতে এসেছি, খুবই চমৎকার, আমিও খুব আনন্দ বোধ করছি। তবে একটা বিষয়, যেহেতু আমি পলিটিক্যাল পার্সন নই, পলিটিক্যাল কোনো বিষয়ে আমার মতামত নেই, বক্তব্য নেই, আমার বিরুদ্ধ বক্তব্য নেই, আমি খুব সামান্য শিক্ষক মানুষ। আমি এই প্রেক্ষাপটে আমার একটা অবজারভেশন আমি আপনাকে বলতে চাই। প্রথমত দেখেন, আমি একজন খুব সামান্য মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের যে সরকার প্রধানই আপনার জাতিসংঘে যাক, তাকে নিয়ে একটা যুদ্ধংদেহী পরিবেশ, মারামারি, হাঙ্গামা, কাটাকাটির পরিবেশ এটা তৈরি হোক, আমার এটা ভালো লাগে না। আমার কাছে এই সংস্কৃতিটাকে খুবই বাজে মনে হয়। আমার কাছে মনে হয় এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির বিরুদ্ধে, বা আমরা যেটা সহনশীল সভ্য জাতি তার এগেনস্টে যায় তেমন একটা বিষয়। এটা যে সরকারের সময় যখনই হোক না কেন, আর আমি আসলে এটাও জানি না, আমি তো কখনো নিউ ইয়র্ক যাইনি, কখনো যাওয়ার সুযোগ হয়নি, জাতিসংঘ থেকে কখনোই যাওয়ার সুযোগ হয়নি। আমরা বিভিন্ন সময় দেখেছি যে ধরেন বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী, আপনার কেমন লাগে? আমাকে একটু শেষ করতে দেন আর কি। হ্যাঁ, আমরা দেখি সেখানে মারামারিও হয় বিভিন্ন পক্ষের মধ্যে। হ্যাঁ, আমি একজন খুব সামান্য নাগরিক হিসেবে, আমি একজন খুব সামান্য শিক্ষক হিসেবে এই বিষয়টা আমাকে লজ্জা দেয়। হ্যাঁ, এটা যে পক্ষেরই হোক, যেই হোক, যে ঘটনাতেই হোক, এটা এখনকার সময় হোক, আগের প্রধানমন্ত্রী হোক, তার আগের প্রধানমন্ত্রী হোক, যখনই হোক না কেন, এটা একজন বাংলাদেশী হিসেবে আমাকে আনন্দ দেয় না, নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাকে দুটো কথা বলি, আমি আসলে কাউকেই বিরোধিতা করছি না বা কাউকে আক্রমণ করছি, ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, তো ধরেন বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান এখনো যাচ্ছেন, হ্যাঁ, তো তাকে ঘিরে যুদ্ধংদেহী পরিবেশ বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে। এটা যে যার মতো আন্দোলন করতেই পারে, যে যার মতো প্রতিরোধ করতেই পারে। হ্যাঁ, কিন্তু আমার কাছে ধরেন ওই যে অতিরিক্ত উত্তেজনা, একটা হাঙ্গামা, একটা কিছু, হ্যাঁ,
সেটা আমার দেশের জন্য, আমার দেশের ভাবমূর্তির জন্য, আমার দেশের মানুষের জন্য এটা ভালো কিছু হবে বলে আমি মনে করি না। ধরেন যে যেমন প্রতিবাদী করুক, কেউ ঠেকাক, দুই পক্ষ মারামারি করুক, হ্যাঁ, আপনার নিশ্চয়ই আমার সহ আলোচক আছেন, তার নিশ্চয়ই অনেক ধরনের যুক্তি আছে, তার নিশ্চয়ই অনেক ধরনের অ্যাঙ্গার আছে, নানা ধরনের বিষয় থাকতে পারে, আমার সবার প্রতি শ্রদ্ধা, হ্যাঁ, কিন্তু তাই বলে ধরেন এমন একটা সিচুয়েশন তৈরি করা যার জন্য ধরেন বাংলাদেশ আবার হেডলাইন নিউ ইয়র্কের শহরে, এটা যে কোনো সময়ের জন্য, আমি শুধু এখনকার সময় বলছি, সেটাকে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় এই সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার। জি জি, ডক্টর সিদ্দিকুর রহমান। না, উনি প্রফেসর মানুষ, আমিও শিক্ষকতা করেছি, উনি ওনার দৃষ্টিকোণ থেকে ওনার ওপিনিয়ন দিয়েছেন, খুবই ভালো, সেটাই ওনার শিক্ষক হিসেবে এটাই দিবেন। কিন্তু সাথে সাথে একটু বিবেচনা করতে বলি, এই দেশটি 54 বছর স্বাধীনতা, এই দেশটির একটা ইতিহাস রয়েছে। আপনি মুক্তিযোদ্ধাদের গলায় জুতো বেঁধে দেবেন, আপনি প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধাদের পিটাবেন, আপনার সরকার, আপনি যে ব্যক্তি চাচ্ছেন তার সরকারের সময় যেখানে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসে আছে, এটা কি আপনাকে কোনো সময় কষ্ট দেয় না? কষ্ট দেয় কি নাকি আপনাকে? আপনাকে দেখছেন যে এই যে কয়েকদিন আগে একটা লোককে দিনের বেলায় পাথর মেরে হত্যা করা হলো, উনি কি কোনো কথা বলেছেন? কোন কথা বলেন নাই। একটা মানুষকে কবর থেকে তুলে তাকে পুড়িয়ে করা হলো, ওনার মুখটাতে, উনি তো আমাদের রাষ্ট্রপ্রধান, যেভাবেই হোক, বৈধভাবে অবৈধভাবেই হোক, উনি ওনার মুখ থেকে কোনো, এটা কি আপনার মনেকে কি একটু নাড়া দিয়েছে কি? আপনি যেটা ধরলেন, আপনার বলার অধিকার আছে যে আমরা এখানে যেটা করছি এটা দেশের ভাবমূর্তি বিনষ্ট করে না, নেভার। সারা পৃথিবীটা ফ্রি ওয়ার্ল্ড, আপনি দেখেন, এটা সামান্য ব্যাপার আমাদের ওখানে গাজায় এখন হয়তো এই মুহূর্তে হয়তো 2 বা 5 জনের জীবন চলে যাচ্ছে, সে নিয়ে কি আমরা কথা বলবো না? সে নিয়ে কি আমরা উত্তেজিত হব না? সে নিয়ে কি আমরা কি করতে পারছি? এই তথাকথিত মানবাধিকারের কথা বলে, তথাকথিত হিউম্যান রাইটস এর কথা বলে আজকে আমরা কি অন্যায় করছি সে গাজার, সে প্যালেস্টাইনের প্রতি, আমরা কিন্তু সেখানে কিছু পৌঁছতে পারছি না। কারণ জানেন, এই আমেরিকার যে একটা শক্তিশালী অবস্থান, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারতেছি না। এই যে ওনার বক্তৃতা উনি বলেছেন আজকে বাংলাদেশে কি অবস্থা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বারবার আমাদের অ্যাওয়ার করে দিয়েছে, সেন্ট মার্টিন কিন্তু আমাদের চলে যাচ্ছে, সেন্ট মার্টিনকে না দিলে আমাকে সরকার থেকে উৎখাত করা হবে, উনি সংসদে কথা বলেছেন। আজকে তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে দেখুন অলরেডি আপনার তো বাংলাদেশের প্রফেসর ভাই আমেরিকার বিমান ওখানে যা কি করছে, কি ট্রেনিং দিচ্ছে ভাই, এর জন্য তো বাংলাদেশ 30 লাখ শহীদ, 2 লাখ মা বোন আমাদের ইজ্জত দেয়নি, তাদের সম্মান দেয় নাই। এটা কি আপনারা যা প্রফেসর মানুষ আছেন, আমি আপনাদের কাছে বিনত আহ্বান জানাবো, আপনারা সত্য কথা বলুন, ইতিহাসকে মনে রাখুন, 71কে ভুলে যেন না, 30 লক্ষ শহীদের সে রক্তমাখা বাংলাদেশকে ভুলে যাবেন না, যেতে দেন না আপনারা। আপনাদের বিবেকের কাছে আমার এই প্রশ্নটা থাকলো।